আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রিন্সিপালস অফ ফাইন্যান্স ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের চ্যাপ্টার 6 এর রিস্ক এন্ড রিটার্ন অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। মূলত চ্যাপ্টারটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে রিস্ক এবং অন্যটি হচ্ছে রিটার্ন। তো আজকের আলোচনায় আমি রিটার্ন নিয়ে আলোচনা করব, আর পরবর্তী আমার 14তম লেকচারে রিস্ক নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুগণ, রিটার্ন, প্রথমেই আসি রিটার্ন কাকে বলে। বিনিয়োগের উপর প্রাপ্ত আয়ের শতকরা হারকে রিটার্ন বা আয়ের হার বলে। তবে সংক্ষেপে যদি আমরা রিটার্ন বুঝি, তাহলে সাধারণত কোনো বিনিয়োগ থেকে প্রাপ্ত মূলধনী লাভ এবং মুনাফা জাতীয় লাভের সমষ্টিকে রিটার্ন বলে। আয়ের হার নির্ণয়ের মোটামুটি 5টি নিয়ম আমি এখানে আলোচনা করব। তার মধ্যে প্রথম নিয়মটি হচ্ছে, যদি বিগত কয়েক বছরের রিটার্ন দেয়া থাকে আর আমাদেরকে রিটার্নের হার বা আয়ের হার নির্ধারণ করতে বলে, এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করতে বলে, তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব। অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন সমান R1 প্লাস R2 প্লাস RN পর্যন্ত। অর্থাৎ যতগুলো রিটার্ন দেয়া থাকবে ততগুলো রিটার্ন আমরা যোগ করে সেই রিটার্ন গুলোকে টোটাল রিটার্নের সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে আমরা মূলত এক্সপেক্টেড রিটার্ন পেতে পারবো। অর্থাৎ R1 প্লাস R2 এভাবে যদি আমরা যোগ করি, এটাকে আমরা সংক্ষেপে সামেশন অফ আর লিখতে পারি, আর নিচে এন লিখলেও হবে। তাহলে একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমি উপস্থাপন করব। এখানে উল্লেখ্য যে ইয়ার দ্বারা এক্সপেক্টেড রিটার্ন, R1 দ্বারা রিটার্ন ফর ফার্স্ট ইয়ার এবং RN দ্বারা রিটার্ন ফর এনথ ইয়ার। অর্থাৎ R1 দ্বারা প্রথম বছরের রিটার্ন, R2 দ্বারা দ্বিতীয় বছরের রিটার্ন, এরকম করে RN দ্বারা যত বছর দেওয়া থাকবে তততম বছরের রিটার্ন বোঝায়। যেমন এখানে বলা আছে, দ্য রেট অফ রিটার্ন ফর অ্যান অ্যাসেট ফর লাস্ট 3 ইয়ার্স আর 10%, 14%, 15%। অর্থাৎ একটি অ্যাসেটের বিগত 3 বছরের আয়ের হার 10%, 14% এবং 15% দেয়া আছে। ফাইন্ড আউট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ফর দিস অ্যাসেট। এই অ্যাসেটের এক্সপেক্টেড রিটার্ন বের করো। তাহলে আমরা দেখি এখানে কি কি দেয়া আছে। মূলত R1 সমান 10% দেয়া আছে, R2 সমান 14% এবং R3 সমান 15%। তাহলে আমরা জানি যে বিগত কয়েক বছরের আয় যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন নির্ণয়ের সূত্র হচ্ছে R1 প্লাস R2 প্লাস RN পর্যন্ত। তাহলে এখানে যেহেতু 3টি রিটার্ন দেওয়া আছে, সেই হিসেবে R3 পর্যন্ত হবে। এবারে আমরা 3টি রিটার্নের মান বসাই। 10%, 14%, 15% বাই 3, তাতে 39% বাই 3, অর্থাৎ 13%। তাহলে এক্সপেক্টেড রিটার্ন সমান 13%। এবারে যদি প্রবাবিলিটি এবং রেট অফ রিটার্ন দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন বাহির করার সূত্র হবে রিটার্ন 1 ইন্টু প্রবাবিলিটি 1, রিটার্ন 2 ইন্টু প্রবাবিলিটি 2, রিটার্ন 3, এরকম করে রিটার্ন n ইন্টু প্রবাবিলিটি n পর্যন্ত, অথবা সামেশন অফ RI ইন্টু PI লিখতে হবে। অর্থাৎ যতগুলো রিটার্ন এবং যতগুলো প্রবাবিলিটি দেওয়া থাকে সেগুলো গুণ করে তার সামেশন করা হলে তাহলে এক্সপেক্টেড রিটার্ন পাওয়া যাবে। এখানে মনে রাখতে হবে যে প্রবাবিলিটির সর্বোচ্চ মান 1 এবং সর্বমোট মান 1। তো সেই ক্ষেত্রে আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টিকে উপস্থাপন করছি। এখানে বলা আছে, এ স্টক ব্রোকার কলস ইউ অ্যান্ড সাজেস্টেড দ্যাট ইউ ইনভেস্ট ইন দ্য Onita Computer Company. After analyzing the firm's annual report and other material, you believe that distribution of rate of return is as follows. অর্থাৎ এখানে রেট অফ রিটার্নের সম্ভাবনা এবং রেট অফ রিটার্ন এখানে দেওয়া আছে। অর্থাৎ -0.60% রেট অফ রিটার্ন হওয়ার সম্ভাবনা, 0.05%
পার্সেন্ট অর্থাৎ 5%, মাইনাস 0.30 হওয়ার সম্ভাবনা 20%, মাইনাস 0.10 হওয়ার সম্ভাবনা 10%, 20% হওয়ার সম্ভাবনা 30%, 0.40 হওয়ার সম্ভাবনা 0.20 অর্থাৎ 20%, আর 0.80% বা 80% রিটার্ন পাওয়ার সম্ভাবনা হচ্ছে 15%। সেই ক্ষেত্রে যদি আমাদেরকে এক্সপেক্ট রিটার্ন বের করতে বলা হয়, তাহলে আমরা দেখি এখানে আগে দেখে নেই যে এখানে আমাদের R1 সমান হচ্ছে -0.60, R2, R3, R4, R5, R6। এখানে probability 1, probability 2, probability 3, probability 4, probability 5, probability 6। তো যেহেতু আমাদের রিটার্ন এবং প্রবাবিলিটি দেওয়া আছে, তাহলে আমাদের রেট অফ রিটার্ন বাহির করার সূত্র বা এক্সপেক্টেড রিটার্ন বাহির করার সূত্র হবে রিটার্ন 1 ইন্টু প্রবাবিলিটি 1 এরকম করে রিটার্ন n ইন্টু প্রবাবিলিটি n পর্যন্ত, অর্থাৎ প্রবাবিলিটি 6 পর্যন্ত। এখানে আমরা মান বসাই, তাহলে -0.60 ইন্টু 0.05 ইকুয়াল টু -0.03, আর প্লাস এ মাইনাস এ মাইনাস, মাইনাস 0.30 ইন্টু 0.20 ইকুয়াল টু 0.06, 0.10 ইন্টু 0.10 ইকুয়াল টু 0.01, গুণ করলে আমরা এই রেজাল্ট পাই। তাহলে এই সবগুলো যোগ বিয়োগ করলে 0.16, আর 0.16 সমান হচ্ছে 16%। সাধারণত আমরা যখন কোনো সংখ্যার সাথে পার্সেন্টেজ যুক্ত করব, তাহলে ওই সংখ্যাটি 100 দিয়ে গুণ করতে হবে, আর যখন পার্সেন্টেজ মুক্ত করব তখন ওই সংখ্যাকে 100 দিয়ে ভাগ করতে হবে। এবারে যদি বছরের শুরুর এবং শেষের ইনভেস্টমেন্ট দেওয়া থাকে এবং সারা বছরের ক্যাশ ফ্লো বা ডিভিডেন্ড দেওয়া থাকে, তাহলে সূত্র হবে এক্সপেক্টেড রিটার্নের সিএফ বা ক্যাশ ফ্লো 1 অথবা ডিভিডেন্ড 1 প্লাস P1 মাইনাস P0। P1 মানে শেয়ারের বছর শেষের মূল্য, আর P0 হচ্ছে শেয়ারের বছরের শুরুর মূল্য, বাই P0। এখানে সিএফ মানে ক্যাশ ফ্লো, আর P1 দ্বারা ডিভিডেন্ড ফর দা ইয়ার, আর P0 দ্বারা ইনভেস্টমেন্ট এট বিগিনিং, P1 দ্বারা ইনভেস্টমেন্ট এট দা এন্ড অফ ইয়ার। একটি উদাহরণের সাহায্যে দেখছি। এখানে বলা আছে এ শেয়ার কারেন্টলি সেলিং এট টাকা 50, অর্থাৎ এই শেয়ারের বর্তমান মূল্য হচ্ছে 50 টাকা, আর it is expected that a dividend of টাকা 2 per share would be paid during the year, অর্থাৎ বছর শেষে এখানে 2 টাকা ডিভিডেন্ড দেওয়া হবে, তবে D1 সমান 2, and the share could be sold at টাকা 54 at the end of the year, অর্থাৎ বছর শেষে এটির মূল্য হবে 54 টাকা। তো সেই ক্ষেত্রে আমাদের এক্সপেক্টেড রিটার্ন সূত্র হবে D1 প্লাস P1 মাইনাস P0 বাই P0 ইন্টু 100। তাহলে মান বসালে আমরা পাই D1 সমান 2, P1 সমান 54, P0 সমান 50, and P0 সমান 50। তো এটি যোগ করলে অর্থাৎ 2 54 থেকে 5 গেলে 4 থাকে, 4 2 যোগ করলে 6, 6 বাই 50 ইন্টু 100, দ্যাট ইজ 12%। তাহলে আমাদের রেজাল্ট দাঁড়ালো 12%। এবারে আসি, যদি সিএপিএ মডেল বা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল হয়, অর্থাৎ কোনো অঙ্কে যদি আমাদের এক্সপেক্টেড রিটার্ন বাহির করার জন্য রিস্ক ফ্রি রেট, বিটা এবং মার্কেট রিটার্ন এবং রিস্ক ফ্রি রেট, অর্থাৎ মার্কেট রিটার্ন এবং রিস্ক ফ্রি রেট সাথে যদি মার্কেটের ঝুঁকি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন বাহির করার সূত্র হবে এক্সপেক্টেড রিটার্ন সমান আরএফ প্লাস বিটা ইন্টু আরএম মাইনাস আরএফ। এখানে কেএম কে আরএফ বলা যাবে, আর এই যে এটুকু হচ্ছে রিস্ক প্রিমিয়াম, মার্কেট রিস্ক প্রিমিয়াম। আর এর উদাহরণের সাহায্যে আমরা দেখছি, calculate the required rate of return for an asset that has a beta of 1.80 given a risk-free rate of 5% and a market rate of 10%। অর্থাৎ যদি বিটা 1.80 হয়, risk-free rate হয় 5% এবং মার্কেট রিটার্ন হয় 10%, সেই ক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন কত হবে? তো আমরা জানি যে এখানে তাহলে আরএফ সমান হচ্ছে risk-free rate 5%, 0.05, আর কেএম বা মার্কেট রিটার্ন হচ্ছে 10% বা 0.10, আর এখানে আরএম এবং কেএম একই কথা। কেএম দ্বারা সাধারণত কস্ট অফ মার্কেট বোঝায়, আর আরএম দ্বারা রিটার্ন অফ মার্কেট বোঝায়। তো
একজনের ক্ষেত্রে যেটি রিটার্ন, অন্যের জন্য সেটি কস্ট। তো সেই হিসাবে কেএম হচ্ছে 0.10 আর বিটা সমান 1.80। তাহলে সূত্র হচ্ছে ইয়ার সমান আর এফ প্লাস বিটা ইন্টু আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা। সেই ক্ষেত্রে আমরা মান বসাই, মান বসালে পাবো 0.05 প্লাস 0.09 equal to 0.14, that is 14%। এবারে পোর্টফোলিও রিটার্ন নির্ণয়। তো পোর্টফোলিও বলতে সাধারণত পোর্টফোলিও শব্দের অর্থ পত্র পল্লব। মূলত যদি কোনো ব্যক্তি তার ইনভেস্টমেন্টের ঝুঁকি কমানোর জন্য ইনভেস্টমেন্টকে বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে, তাহলে সেটাকে পোর্টফোলিও বিনিয়োগ বলে। অর্থাৎ যেমন একটি পাতার উপরে যদি এক ফোঁটা পানি থাকে, সেই ক্ষেত্রে এটা যদি কোনো বাতাস আসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর যদি একাধিক পাতার উপরে অনেক পানি থাকে এবং একটা বাতাস আসে, সব পানি পড়ে যাওয়ার সম্ভাবনা কম। তো এই জন্য পোর্টফোলিও বলতে সাধারণত এরকম বোঝায়, একটি কথা আছে যে ডু নট পুট ইউর অল এগ ইন ওয়ান বাস্কেট, অর্থাৎ এক বাস্কেটে সবগুলো ডিম রেখো না। তার মানে সব ইনভেস্টমেন্ট যদি একই খাতে করা হয়, সেক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা কম থাকে বা লস হওয়ার সম্ভাবনা ঝুঁকি থাকে। এই কারণে যখন ঝুঁকি কমানোর জন্য ইনভেস্টমেন্টকে বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা হয়, তখন সেটাকে পোর্টফোলিও রিটার্ন দেয়। তো পোর্টফোলিও রিটার্নের ক্ষেত্রে আমাদের মূলত দুইটি বিষয় জানতে হবে। এক হচ্ছে আমি যে পোর্টফোলিওতে বিনিয়োগ করবো তার রিটার্নের হার, আর সেখানে আমার মোট মূলধনের কত অংশ বিনিয়োগ করবো সেটার হার, অর্থাৎ ওয়েট। অর্থাৎ ওয়েট বলতে বোঝায় কোনো একটি প্রকল্পে মোট মূলধনের যে অংশ বা যে অনুপাত বিনিয়োগ করা হয় সেটাকে ওয়েট বলা হয়। তো পোর্টফোলিও রিটার্ন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মূলত রিটার্ন এবং ওয়েট জানতে হবে। একটি উদাহরণের সাহায্যে আমরা দেখছি। যেমন এখানে বলা আছে দ্য কমন স্টক অফ অ্যাপেক্স টু অ্যান্ড বাটা ফুটওয়্যার লিমিটেড হ্যাভ expected return of 15% and 20% respectively. What is the expected return of a portfolio consisting 40% and 60% weight? তাহলে মূলত অ্যাপেক্স ফুডে বিনিয়োগ করা হয়েছে 40% আর বাটা ফুডে মূলত করা হয়েছে 60%। সেই ক্ষেত্রে রিটার্নের হার কত হবে? এখানে দেখি আমরা কি দেওয়া আছে। তাহলে রিটার্ন ওয়ান মানে রিটার্ন অ্যাপেক্স এর রিটার্ন হচ্ছে 15%, 0.15। আর বাটার রিটার্ন হচ্ছে 20%, 0.20। আবার এক্সপেক্টেড ওয়েট হচ্ছে 0.40%, 0.40। বাটার ওয়েট হচ্ছে 60%, মানে 0.60। সূত্র অনুযায়ী এক্সপেক্টেড রিটার্ন সমান W1 ইন্টু রিটার্ন ওয়ান, W2 ইন্টু রিটার্ন টু। কি মূলত রিটার্নটা আগের হবে রিটার্ন ওয়ান W1, রিটার্ন টু W2। সেই হিসাবে রিটার্ন 0.15 ইন্টু 0.40, 0.20 ইন্টু 0.60। সেক্ষেত্রে এখানে আছে 0.06, এখানে আছে 0.1, অর্থাৎ পোর্টফোলিও রিটার্ন হচ্ছে 18%। তো মূলত রিটার্ন বাহির করার জন্য এই 5টি পদ্ধতি আমাদের প্রিন্সিপালস অফ ফাইন্যান্সে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে আমি রিস্ক নিয়ে এই অধ্যায়ের রিস্ক সম্পর্কে আলোচনা করব, এবং এই অধ্যায়ের যদি অন্য কোনো অঙ্ক সম্পর্কে কারো সমস্যা থাকে তাহলে তোমরা আমার এই ভিডিও এর নিচে কমেন্টে জানাবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।